ইরান সহ গোটা মধ্যপ্রাচ্য যত অশান্ত হতে থাকবে ততই বাংলাদেশের অর্থনীতির 12টা বাজতে থাকবে। কেননা ইউরোপ বা আমেরিকা নয়, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় মধ্যপ্রাচ্য থেকে। এছাড়া জ্বালানি তেল, পণ্য আমদানি রফতানি, ডলার ও রিজার্ভের হিসাব নিকাশও আছে। শুরুতেই প্রবাসী বাংলাদেশি ও রেমিটেন্সের ক্ষতিতে নজর দেওয়া যাক। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানের মতো দেশগুলোতে লাখ লাখ বাংলাদেশি কাজ করে। তাদের কাজের মধ্যে আছে কনস্ট্রাকশন, ক্লিনিং ও মেইনটেন্যান্স, ড্রাইভিং, হোটেল ও সার্ভিস সেক্টর। এসব কাজ ঘরে বসে করা যায় না, বাইরে বেরোতে হয়। তাই মধ্যপ্রাচ্যের অস্থিরতা যদি না কাটে তাহলে এত এত মানুষের কাজ ঝুঁকিতে পড়বে, ফলে তারা দেশে টাকা পাঠাতে পারবে না। বাংলাদেশের মোট রেমিটেন্সের প্রায় 70 থেকে 80% আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমান এই 5টি দেশ থেকেই মাসে গড়ে 1.5 থেকে 1.8 বিলিয়ন ডলার আসে। শুধু রেমিটেন্স বন্ধ হওয়া না, প্রতিদিন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ মিডল ইস্টে যাচ্ছে, কিন্তু সেখানে অস্থিরতা চলায় হাজার হাজার মানুষের ফ্লাইট বাতিল হয়েছে। তাদের দীর্ঘদিনের স্বপ্ন চোখের সামনে ছাই হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও অস্থিরতার প্রভাবে সব জিনিসের দাম বেড়ে যাবে। সুতরাং সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের খরচও আগের চেয়ে বাড়বে। একজন প্রবাসী আগে যদি মাসে 500 রিয়াল সঞ্চয় করে দেশে পাঠাতেন, বর্তমানে বাজারে খরচ বেড়ে যাওয়ায় তিনি হয়তো এখন মাত্র 200 রিয়াল পাঠাতে পারবেন। এটাও ক্ষতির কারণ। এবার জ্বালানি তেলের বাজারে নজর দেওয়া যাক। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লেই বিশ্ববাজারে একটাই ভয় ঘোরে, হরমুজ প্রণালী। এই একটি প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল চলাচল করে। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার সবাই এই পথের উপর নির্ভরশীল। এদিকে বাংলাদেশ নিজে তেল উৎপাদন করে না, প্রায় পুরোটাই আমদানি নির্ভর। তাই মিডল ইস্টে অস্থিরতা মানে দেশে ডিজেলের দাম বাড়বেই। ফলে বাস ভাড়া, ট্রাক ভাড়া থেকে নৌ পরিবহন সবকিছুর খরচ বেড়ে যাবে। তেলের দাম বাড়লে কারখানার খরচ বাড়ে, আর কারখানার খরচ বাড়লে পণ্য উৎপাদন কমে। এতে পণ্যের দাম বাড়ে। ঘুরে ফিরে দেশের সাধারণ মানুষের পকেটেই চাপ পড়বে। লোহিত সাগরে ইরানি হয়ে জাহাজগুলো এখন আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে আসবে। ফলে এক একটি জাহাজকে প্রায় 3500 থেকে 4000 মাইল অতিরিক্ত চলতে হবে। এতে জাহাজ ভাড়া 40 থেকে 50% বেড়ে যাবে। এই অতিরিক্ত খরচ তুলতে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াবে। পণ্য পৌঁছাতে আগের চেয়ে 10 থেকে 15 দিন বেশি সময় লাগবে। বাংলাদেশের গার্মেন্টস মালিকদের জন্য এটা মহা বিপদ, কারণ সময় মতো পণ্য না পৌঁছালে বিদেশি ক্রেতারা অর্ডার বাতিল করে দিতে পারে। তখন গার্মেন্টস মালিকেরা কর্মী ছাঁটাই শুরু করবে। ফলে গার্মেন্টস সেক্টরে কাজ করা মানুষেরা বিপদে পড়বে। সব শেষে দেখা যাক ডলারের ব্যাপারটা। ধরুন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আগে 1 ব্যারেল তেল কিনতে লাগতো $80, কিন্তু অস্থিরতা শুরু হওয়ার পর সেই তেলের দাম হয়ে গেল $100। একই পরিমাণ তেল কিনতে এখন বাড়তি $20 দিতে হচ্ছে। বাংলাদেশ যেহেতু কোটি কোটি লিটার তেল কেনে, তাই এই বাড়তি ডলারগুলোর ফলে দেশের রিজার্ভের তথা ডলারের মজুদের উপর প্রচন্ড চাপ পড়বে। ব্যবসায়ীরা যখন বিদেশ থেকে কিছু আনতে চায় তখন ব্যাংকে ডলার দিতে হয়, যাকে এলসি বলে। যদি ব্যাংকে পর্যাপ্ত ডলার না থাকে তবে ব্যাংক এলসি খুলতে পারে না। এলসি খুলতে না পারলে দেশের জরুরি ওষুধ, সার বা কলকারখানার পার্টস আসা বন্ধ হয়ে যাবে। এতে করে দেশের অর্থনীতি নাজুক হয়ে পড়বে। প্রশ্ন হলো, এসব থেকে কি বাঁচার উপায় নেই? উত্তর হলো আছে, তবে একদিনে সম্ভব না। বাংলাদেশ যদি মধ্যপ্রাচ্য বা বিশ্বের যে কোনো দেশের অস্থিরতা থেকে নিজের অর্থনীতিকে বাঁচাতে চায় তাহলে আমদানি নির্ভরতা কমাতে হবে। একটা দেশের শক্তির জায়গা দুইটা: 1, আমদানি কমিয়ে স্বনির্ভর হওয়া; 2, রফতানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা আয় করা।